আর তোমরা যদি এর মধ্যে থেকে কারো কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা একজন মানে আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করো। আবার এদিকে আবহাওয়া খারাপ দেখছি অনেক, কাজেই ইন্টারনেট কতক্ষণ পারমিট করে আমি জানি না, তবে আমরা চেষ্টা করতেছি। হ্যাঁ, ওকে, তাহলে শুরু করি। তাহলে আমাদের আজকের মূল টপিকস হচ্ছে প্যালোড নিয়ে। এখন তোমরা তো ফিফথ ইয়ার স্টুডেন্ট, এখন আলটিমেটলি অনেকদিন ওয়ার্ডে কাজ করেছো, অ্যানিমিয়া দেখেছো বা এরকম, তখন একটা আমরা যদি পেডিয়াট্রিক্স রিলেটেড চিন্তা করি, যে একটা বাচ্চা যদি আসে এবং তাকে যদি প্যালোড মানে অর্থাৎ সে যদি অ্যানিমিক মনে হয়, তাহলে তুমি তার ক্ষেত্রে কি কি চিন্তা করবা সেটাই। তার আগে আমাকে জানতে হবে যে অ্যানিমিয়া কি। অ্যানিমিয়ার একটা সংজ্ঞা আছে। আমার স্ক্রিনিং এ যে সংজ্ঞাটা আছে এটা বললে মনে হয় এরপরে অ্যানিমিয়া কি এই জিনিসটা কাউরে জানা কোনো থাকে না। অ্যানিমিয়া is a clinical condition characterized by pale coloration of skin and mucous membrane as a result of qualitative and quantitative deficiency of hemoglobin below the lower limit of normal range for an individual person in respect of age and sex. অর্থাৎ যে বয়স এবং সে ছেলে না মেয়ে এইটার উপর ভিত্তি করে, অর্থাৎ একটা নবজাতকের হিমোগ্লোবিন পার্সেন্টেজ থাকে 18.5 গ্রামের মতো 1 থেকে 3 দিন। তোমার আমার কি এত থাকবে? দেখা যাবে যে মেলের ক্ষেত্রে 12 গ্রাম পার ডিএল থাকছে, অথচ ফিমেলের ক্ষেত্রে সেখানে 10। কাজে সে সেক্স এবং এজ ডিস্ট্রিবিউশনকে চিন্তা করে যদি তার বিলো দ্য লোয়ার লিমিট অফ নর্মাল রেঞ্জ আসে, তাকে আমরা অ্যানিমিয়া বলবো। এখন অ্যানিমিয়া তো এটা হচ্ছে যে প্রত্যেক বয়সের সঙ্গে আলাদা রিলেশন আছে, কিন্তু ডাব্লিউএইচও এটা কমনলি একটা অ্যানিমিয়ার ডেফিনেশন বলেছে। তোমরা যদি এমআর খান স্যারের বই থাকে ওইখানে দেখে নিতে পারো। ওরা বলেছে যে হিমোগ্লোবিন যদি 10-এর নিচে হয় তাহলে এটা 10 বা 10-এর নিচে হলে এজের তুলনায় কম হলে সেটা মাইল্ড, 7 থেকে 9 হলে মডারেট, আর লেস দেন 7 হলে সিভিয়ার। ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে যে অ্যানিমিয়া ডেফিনেশন। তাহলে অ্যানিমিয়া আমরা কোথায় দেখি? আমার একটা ছবি আমি প্রথমে এর পরবর্তীতে দেখাচ্ছি, দেখো এটা আসে কিনা। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যেখানে আমরা লোয়ার পালপেবল কনজাংটিভাকে দেখতে পাচ্ছি, সিভিয়ারলি পেল একটা বেবি। তাহলে এটা হচ্ছে এইভাবে আমরা প্যালোড দেখতে হয়। ঠিক আছে, জন্ডিস যেমন দেখতে হয় দিনের আলোতে, অ্যানিমিয়া তো আর এটা না, ওটা হচ্ছে দেখা হয় স্ক্লেরা, আর অ্যানিমিয়া দেখা হয় লোয়ার পালপেবল কনজাংটিভায়। তোমরা না বুঝতে পারলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবে। এবার অ্যানিমিয়া কোথায় দেখা হয়? অ্যানিমিয়ার সাইট হচ্ছে, দেখো তো একজন বলো দেখি কোথায় কোথায় দেখা হয় অ্যানিমিয়া প্লিজ। Sir, lower palpable conjunctiva, dorsum of the tongue, lips and oral mucosa, nail beds. তাহলে ঠিক আছে, তো এইটুকু তো সবার মনে হয় জানা আছে, তাই না? এইটুকুতে নিয়ে আমাদের কারো কোনো কোয়ারি নেই। তাহলে আমরা বললাম যে অ্যানিমিয়া জিনিসটা কি, কোথায় দেখা হয়, আর অ্যানিমিয়ার যে লেভেলটা এটা পার্সন এবং এজ সেক্স ভেদে ভিন্ন, তবে ডাব্লিউএইচও এর একটা কমন প্রোটোকল আছে, সেই হিসাবে আমরা এটাকে অ্যানিমিয়া করতে পারি। এখন তুমি ওয়ার্ডে আছো, একটা পেশেন্ট তোমার কাছে আসছে, যে কন্ডিশনটা তোমাকে জানা হচ্ছে যে একটা অ্যানিমিয়া হলে কি কি তুমি চিন্তা করতে পারো। কনসিডার দ্য ফলোইং কজেস অফ অ্যানিমিয়া। তাহলে প্রথম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। প্রথমেই আমার চিন্তা করতে হবে নিউট্রিশনাল, আমাদের দেশের প্রেক্ষাপটে হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, যেটা আজকে আমাদের আলোচনার একটা বিষয় হচ্ছে থ্যালাসেমিয়া আর হেমোগ্লোবিনোপ্যাথিস। দুইটা পার্থক্য আমি পরে বুঝিয়ে দিব। হেলমেনথিয়াসিস কৃমির কারণে হতে পারে, ম্যালনিউট্রিশন অপুষ্টির কারণে হতে পারে, ক্রনিক কিডনি ডিজিজের কারণে হতে পারে, ক্রনিক ইনফেকশনের কারণে হতে পারে। তাহলে ঠিক আছে, এইটুকু তো সবাই ক্লিয়ার যে অ্যানিমিয়া যে কি কি কনসিডার করবা যখনই একটা বাচ্চা অ্যানিমিয়া নিয়ে আসবে। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া, হেলমেনথিয়াসিস, ম্যালনিউট্রিশন, ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক ইনফেকশন। আরো কিছু ডিসঅর্ডার আছে যেটা আমরা ওয়ার্ডে প্রায় রোগী ভর্তি হতে দেখি। 1 নম্বর ডিজিজ অফ দ্য বোন ম্যারো, যেটাকে বলা হয় লিউকেমিয়া, আর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া রোগী কি তোমরা দেখেছো ওয়ার্ডে? এনিবডি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার পেশেন্ট তোমরা ওয়ার্ডে দেখেছো? জি স্যার, মেডিসিন ওয়ার্ডে দেখেছিলাম। ভেরি গুড। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া দেখবে একদম পেপার হোয়াইট হয়ে যায়। হ্যাঁ, আরো কিছু কিছু ডিজিজ আছে, ক্রনিক ডিজিজ, যেমন সিএলডি বলি, ক্রনিক লিভার ডিজিজ। এসএলই কি? সিস্টেমিক লুপাস ইরাইথেমাটোসাস। এটা বাদ দিয়ে সাধারণত ফিমেল বেবিদের 9-10 বছরের বাচ্চাদের হয়। এখানে দেখা যায় জয়েন্ট ইনভলভমেন্ট থাকে, র্যাশ থাকে এবং অ্যানিমিয়া থাকে। জেআই এটা কি? জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। বড়দের যেমন বলা হয় না বাত রিউমেটয়েড আর্থ্রাইটিস, বাচ্চাদেরকে বলা হয় জুভেনাইল ইডিওপ্যাথিক বা ইমিউন আর্থ্রাইটিস। তাহলে এইটুকু আমার একটা বেসিক থিং, একটা বাচ্চা যখন রক্ত স্বল্পতা নিয়ে বা প্যালোড নিয়ে আসবে আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। তার পরবর্তীতে আমরা যাই, আমাদের আজকের টপিকটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমি প্রথমে কয়েকটা ছবি দেখাই।
উপরেরটা কি কেউ বলতে পারো? এটা কি কি চিহ্ন বলে আঙ্গুলটা? এনিবডি? হ্যাঁ, ভেরি গুড। কয়েলোনাইকিয়াটাতে কি হয়? কয়েলোনাইকিয়াটাতে দেখা যায় যে নেল বেডটা একদম থিন হয়ে যায়, ব্রিটেল হয়ে যায়, আর কনভেক্সিটিটা থেকে কনকেভিটি হয়ে যায়। আমরা সেকেন্ড ছবিটাতে দেখছি যে লোয়ার পালপেবল কনজাংটিভিটা একদম পেল হয়ে আছে। আর থার্ড ছবিটাতে আমরা একটা টাঙের ছবি দেখছি যেখানে স্মুথ হয়ে আছে, অর্থাৎ লস অফ প্যাপিলা, এবং একদম দেখা যাচ্ছে পেল হয়ে আছে। তাহলে এগুলো সবই হচ্ছে অ্যানিমিয়ার, যখন আসবে অ্যানিমিয়ার সাইন। এবং পরবর্তীতে আমরা যেটা বলছি যে একটা যদি আমরা যখন যখন অ্যাকর্ডিং টু যদি আমি আইএমসিআই বলি, তাহলে দেখো দুইটা হাত কম্পেয়ার, অর্থাৎ তোমার হাতের সাথে তোমরা যে আইএমসিআই তো তোমাদের খুবই ইম্পর্টেন্ট, অন্তত এমবিবিএস লেভেলে, যে হাত দেখে দেখা যাবে একটা হাত আমরা লাল দেখছি, একটা হাত সাদা দেখছি, অর্থাৎ লাল যেটা স্বাভাবিক হাত, কিন্তু সাদাটা হচ্ছে সিভিয়ার প্যালোনিয়া আসছে। তাহলে আমরা এই জিনিসগুলোকে আমরা অ্যানিমিয়া সাইন হিসেবে দেখবো এবং পরবর্তীতে আমরা ইনভেস্টিগেশনে যাব। এখন তাহলে আমাদের দেশে যে নিউট্রিশনাল অ্যানিমিয়া, এটার কারণ আর আমি লিখি নাই, যদি আমি চিন্তা করি কি কি কারণে হতে পারে। প্রথমে একটা হতে পারে যে প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবি, আমরা যেহেতু পেডিয়াট্রিক প্রেস আলোচনা করছি। তারপরে কি হতে পারে? প্রিটার্ম লো বার্থ হতে পারে মায়ের বুকের দুধ খায় নাই, 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করার কথা, সে দেখা যাচ্ছে যে কাউস মিল্ক খেয়েছে, কাউস মিল্কে আয়রন অ্যাবজর্পশন হয় না, দেখা যায় কমপ্লিমেন্টারি ফিডিংটা সে ঠিক মতো শুরু করে নাই। আবার কি হতে পারে? আবারও হতে পারে তোমার দেখা যাচ্ছে যে তার ক্রনিক ইলনেস আছে, দেখা যাবে তার অপুষ্টি আছে, ম্যালনিউট্রিশন আছে। আবার আমাদের দেশে যদি বড়দের মানুষের কথা যেটা ফিমেলদের ক্ষেত্রে দেখা যায় যে তারা খালি সন্তানদেরকে আর স্বামীদেরকে খাওয়ায় ব্যস্ত, কিন্তু নিজেরা নিজেদের খাবারের ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করে না। তাহলে দেখা যাচ্ছে যে এগুলা ফিমেলদের ক্ষেত্রে নিউট্রিশনাল অ্যানিমিয়ার অন্যতম কারণ। আবার আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ফুড ফর্টিফিক ঠিক মতো না, যে পুষ্টিকর খাবার না, যেখানে জাঙ্ক ফুড বেশি খাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে খাচ্ছি পেট ভরছে, অবেসিটি হচ্ছে, কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিটা রয়ে গেছে। তাহলে যদি আমি ইটিওলজি বা চিন্তা করি যে কেন এই নিউট্রিশনাল অ্যানিমিয়া, আমরা এই জিনিসগুলা পাবো। এখন একটা রোগী অ্যানিমিয়া নিয়ে আসলো, অ্যানিমিয়া সাধারণত কি নিয়ে কিভাবে প্রেজেন্ট করতে পারে? দেখা যাবে যেহেতু তার রক্ত কম আছে শরীরে, তাহলে দেখা যাবে সে কি হবে, প্যালোড তো থাকবেই, কিন্তু দেখা যাবে সে উইকনেস থাকবে, মানে হচ্ছে অনেক দুর্বলতা, ফ্যাটিক থাকবে, ঠিক আছে। দেখা যাবে যে মুখের কোনায় গ্লোসাইটিস হয়ে যেতে পারে, অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, গ্লোসাইটিস হতে পারে। ওই যে টাঙের যে ছবিটা তোমাদের দেখালাম, স্মুথ টাং, প্যাপিলা, এগুলা মানে লস অফ প্যাপিলার কারণে টাংটা স্মুথ হয়ে গেছে, এগুলা আছে। আর 2-4টা বিশেষ স্পেসিফিক সিমটম আছে যেটা তোমাদেরকে আমি দেখাই। এই তিনটা সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে কিনা দেখো তো, কেউ বলো দেখি একজন। পামার ভিনসন সিনড্রোম কি, পিকা কি, আর ব্রেথ হোল্ডিং অ্যাটাক, যেটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আসে, যেটা তোমাদের ধারণা কম। পামার ভিনসন সিনড্রোম নাম শুনেছো কেউ? বলো, রেসপন্স করো প্লিজ। নাম শুনেছি, আচ্ছা, মনে নেই। পিকা? এটা হচ্ছে ইটিং ডিসঅর্ডার, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। ইটিং ডিসঅর্ডার, এটা বলে ডার্ক ইটিং, অর্থাৎ ময়লা খায়, নন ফুড সাবস্টেন্স খায়, যেগুলা খাবার না। আর ব্রেথ হোল্ডিং অ্যাটাক, তাহলে আমি একটু বলে দেই, এই তিনটা যেহেতু স্পেশাল ক্যারেক্টার আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে রয়েছে। পামার ভিনসন সিনড্রোম হচ্ছে সিনড্রোম মানে কি, কিছু সিমটমের কমপ্লেক্স। তাহলে কি কি হয় এখানে? দেখা যায় যে গ্লোসাইটিস হতে পারে তোমার। প্রথমত পামার ভিনসন সিনড্রোমে তোমার হয় যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থাকে, ডিসফেজিয়া হয়, ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং, অর্থাৎ তার ঢোক গিলতে কষ্ট হয়। আর একটা হচ্ছে যে ইসোফেজিয়াল ওয়েব, একটা পাতলা পাতলা মেমব্রেন তৈরি হয়। এই তিনটার কম্বিনেশন, সাথে চিলাইটিস, গ্লোসাইটিস, এগুলা থাকতে পারে। দিস ইজ কল্ড পামার ভিনসন সিনড্রোম। পিকা হচ্ছে ডার্ক ইটিং, যেটা নন ফুড সাবস্টেন্স, অর্থাৎ খাবার না, যেটা কালচারালি অ্যাকসেপ্টেড না। তোমরা দেখো তোমাদের ভাই বোনের বাচ্চা বা প্রতিবেশী, আমার বাচ্চা টিস্যু খায়, আমার বাচ্চা সাবান খায়, মাটি খায়, ইভেন তার ফেসেসও খেয়ে নেয়। তাহলে দিস ইজ কল্ড পিকা। এখন পিকার কারণ খুঁজতে গিয়ে দেখা যায় যে ইমোশনাল ডিপ্রাইভেশন আছে। আর 2টা কারণের কথা বলা হয়, একটা হচ্ছে আয়রন রিলেটেড ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি, আর একটা জিঙ্ক ডেফিসিয়েন্সি। তাহলে আমরা দেখা যাচ্ছে যে যখনই একটা বাচ্চা পিকা নিয়ে আসবে, তখন আমি তাকে আয়রন প্রোফাইলটা করবো, আসলে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে কিনা। যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে, আমি যদি কারেকশন করি, তাহলে তার পিকাটা স্বাভাবিক হয়ে যাবে। ব্রেথ হোল্ড অ্যাটাক মানে কি? ব্রেথ হোল্ড অন এক্সপিরেশন, অর্থাৎ তোমার একটা বাচ্চা হঠাৎ করে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বলে কি, তোমরা শুনেছো কিনা এরকম কখনো, এরকম কমপ্লেন, বা যখন ওয়ার্ডে যাবে হয়তো পাবা, মা আমার বাচ্চা তো, স্যার আমার বাচ্চা তো কাঁদতে কাঁদতে হঠাৎ করে দম বন্ধ হয়ে গেছে, আর কান্নার শব্দ নাই, হয়ে যাচ্ছে, নীল হয়ে যাচ্ছে, ইভেন কনভালশন, অর্থাৎ খিঁচুনি পর্যন্ত হতে পারে। ব্রেথ হোল্ডিং এর 2টা প্যাটার্ন আছে, একটা হচ্ছে সায়ানোটিক আর একটা প্যালিড। আমরা অত ডিটেলসে যাব না। ব্রেথ হোল্ডিং এর সাথে দেখা যাচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার একটা এবং জিঙ্ক ডেফিসিয়েন্সির একটা রিলেশন আছে। তাহলে তোমাদের নর্মাল সাইন সিমটম যেটা আছে, উইকনেস, তারপরে হচ্ছে তোমার
কিছু চেঞ্জ, যে টাং অ্যাট্রপি হয়ে যাবে, গ্লোসাইটিস হবে। এছাড়া এখানে দেখা যায় যে মেন্টাল মানে ডেভেলপমেন্টাল তো ডিলে হতেই পারে, মেন্টাল রিটার্ডেশন পর্যন্ত হতে পারে যে যদি অ্যানিমিয়া সিভিয়ারিটি হয়। কিন্তু স্পেসিফিক তিনটা যেটা তোমরা আগে ওরিয়েন্টেড ছিল না, পামারভিনসন সিনড্রোম থাকে, পিকা থাকে, ব্রেথ হোল্ডিং একটা। তাহলে আমরা কি কারণে অ্যানিমিয়া হয় আমরা সাইন সিমটম গুলা দেখলাম। এখন তুমি ডায়াগনোসিস করবা। ডায়াগনোসিস তো ক্লিনিক্যালি তুমি করেই ফেললা, পেল। এখন পেল হলে তো তোমার এখন চিন্তা করতে পারে এটা কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া না থ্যালাসেমিয়া নাকি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। তাহলে তোমাকে কিছু ইনভেস্টিগেশনের আওতায় আসতে হবে। তাহলে প্রথম ইনভেস্টিগেশন দেখে আমরা কি বলি, কমপ্লিট ব্লাড কাউন্ট। এ ব্যাপারে তো কারো কোনো মতামতে দ্বিমত নেই যে একটা যে কোনো রোগী আসলেই আমরা, যেহেতু তোমরা ওয়ার্ডে 5th ইয়ারের স্টুডেন্ট, তোমরা জানো যে কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করি একদম। তাহলে কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে যদিও তোমার আরবিসি ইন্ডিসেস, রেড সেল ডিস্ট্রিবিউশন, হোয়াইট, এগুলো কমপ্লিট ব্লাড কাউন্টেরই অংশ, তারপরেও আমরা দেখি যে এটা হয় যে কমপ্লিট ব্লাড কাউন্টে আমরা কি পিকচার পেতে পারি। অবশ্যই হিমোগ্লোবিন পার্সেন্টেজটা দেখবো, দেখা যাবে যে এটা বিলো দ্য লোয়ার লিমিট অফ নর্মাল রেঞ্জ, তার বয়সের তুলনায় অনেক কম। যদি WHO ক্লাসিফিকেশন করো তাহলে পেরিফেরাল ব্লাড ফিল্ম ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এক্সামিনেশন ফর পেডিয়াট্রিক এজ গ্রুপ আর অ্যাডাল্ট। পেরিফেরাল ব্লাড ফিল্ম কিন্তু তোমাকে একটা ক্লু দিয়ে দিবে যে এটা কি মানে ম্যালিগনেন্সি কিছু নাকি অন্য কিছু। যেমন ধরো পিবিএফ করলে আমরা কি পাবো, পিবিএফ এ দেখা যায় পেরিফেরাল ব্লাড ফিল্মে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, নাম শুনেছো না, মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এখন আমাকে বলো কজেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, চারটা খুব ইম্পর্টেন্ট কজ, এটা পরীক্ষার হলে ধরেই। এখন তুমি তো পেলা পেরিফেরাল ব্লাড ফিল্মে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, তাহলে কি কি হতে পারে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হ্যাঁ বলো, হ্যাঁ চারটা। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, ভেরি গুড। থ্যালাসেমিয়া, তারপরে থ্যালাসেমিয়া, তারপরে লেট পয়জনিং এ হতে পারে। হ্যাঁ, লেট পয়জনিং এ হতে পারে, সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া বা ক্রনিক অ্যানিমিয়া থাকতে পারে। ঠিক আছে, তাহলে কিন্তু কজেস অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়াতে কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে অবশ্যই সুন্দর বলছো যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, হেরিডিটারি হেমোলাইটিক অ্যানিমিয়া যেটাকে বলছো থ্যালাসেমিয়া, তারপরে হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, লেট পয়জনিং, এগুলাতে তোমার মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া থাকে। তাহলে ওখান থেকে আমার পরবর্তীতে ইলেকট্রোফোরেসিস করে করতে হবে। আর আরবিসি ইন্ডিসে আমরা জানি মেন কর্পাসকুলার ভলিউম, তারপরে কনসেন্ট্রেশন, তাই এগুলো দেখা যায় যে এমসিবি, এমসিএইচ তিনটাই লো হবে। আর রেড সেল ডিস্ট্রিবিউশন, হোয়াইট কথাটার অর্থ হচ্ছে যে সেলের যে ডিস্ট্রিবিউশনটা থাকে ওইটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ায় ইনক্রিজ। তাহলে আমি যদি একটা রোগীর আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি আমরা পাই, তাহলে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে তার কি অ্যানিমিয়া। তাহলে আমরা একটা সিবিসি পিবিএফ দিব। আর কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে এখন সাধারণত যে অটো জেনারেটেড রিপোর্ট গুলো আছে, এখানে এমসিবি, এমসিএইচ, এমসিএসি সবই একসাথে চলে আসে। তাহলে তুমি একটা ধারণা পেয়ে গেলে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এখন তো তোমার ওই যে বললাম মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, এটা তো থ্যালাসেমিয়ায় হয়। তুমি যদি এখন আয়রন প্রোফাইল করো তাহলে তুমি আরো বেশি ইন ডিটেইলস জানতে পারো। আচ্ছা, তার আগে আমাকে বলো তো আমাদের শরীরে আয়রন কতটুকু দরকার প্রতিদিন? এনিবডি? কত মিলিগ্রাম জানা আছে? এনিবডি রেসপন্স? মনে নেই। আচ্ছা, এটা বলা হয় যে 10 মিলিগ্রামের মতো এলিমেন্টাল আয়রন আমাদের শরীরে দরকার। আর তারপরে যদি আমরা বলি যে আয়রনটা আমরা কোথায় অ্যাবজর্পশন হয়, ডিউডোনাম, জেজুনামে হয়। হ্যাঁ, ফেরাস ফর্মে অ্যাবজর্পশন হয়। আয়রন কিভাবে স্টোর থাকে শরীরে? ফেরিটিন হিসেবে স্টোর থাকে। তাহলে সিরাম আয়রন, যখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে তখন সিরাম আয়রনও কমে যাবে, সিরাম ফেরিটিনও কমে যাবে, আয়রন বাইন্ডিং ক্যাপাসিটিটা বাড়বে। আর থ্যালাসেমিয়ার ক্ষেত্রে ঠিক তার উল্টাটা হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আয়রন খেলে, যেমন যাদের হেমোলাইটিক অ্যানিমিয়া আছে, চা কিন্তু আয়রন অ্যাবজর্পশনকে কমায় দেয় শরীরে। তখন আমরা যখন যে আমি থ্যালাসেমিয়া পড়াবো তখন এই জিনিসটা আসবে। তাহলে দেখা যাচ্ছে যে একটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া যদি আমরা চিন্তা করি, তাহলে আমাকে প্রথমেই করতে হবে যে কমপ্লিট ব্লাড কাউন্ট করলাম, পেরিফেরাল ব্লাড ফিল্ম করলাম, সিরাম আয়রন প্রোফাইল করলাম। এখন আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা কেন? এমন তো হতে পারে কৃমির কারণে হচ্ছে, হুকুমের কারণে হচ্ছে, তখন আমি স্টুল আরই করতে পারি। আর স্টুল ফর ওবিটি, ওবিটি মানে কি জানো? অকাল ব্লাড টেস্ট। অর্থাৎ শরীরের মধ্যে যদি কোনো ডিজিজ কন্ডিশন থাকে, যেমন ম্যাকেলস ডাইভার্টিকুলাইটিস বলে পেডিয়াট্রিক্স একটা ডিজিজ আছে, ব্লিডিং পেপটিক আলসার থাকে, তাহলে দেখা যাবে অল্টার্ড ব্লাড পাওয়া যাবে। অকাল ব্লাডে দেখা যাবে যে স্টুলে মেলেনা হবে, অর্থাৎ কালো পায়খানা হবে, যেটা অকাল ব্লাডে পজিটিভ হবে। তাহলে আমি শুধুমাত্র নিউট্রিশনের কারণ তো খুঁজবই, আর সাথে সাথে আমাকে
এই যে অন্য কোনো প্যাথোলজি অর্থাৎ শরীরের মধ্যে অ্যানিমিয়ার কোনো কন্ডিশন আছে কিনা, তারপরে তোমার ব্লিডিং পেপটিক আলসার আছে কিনা, বা অন্য কোনো যেমন ম্যাকুলার ডাইভার্টিকুলাইটিস আছে কিনা রুট করে দিতে হবে। তাহলে ইনভেস্টিগেশনে কি কারো কোনো কোয়েরি আছে? কমপ্লিট ব্লাড কাউন্ট করব, পেরিফেরাল ব্লাড ফিল্ম, আরবিসি ইন্ডিসেস, আয়রন প্রোফাইল, আর সাথে ডিটেক্ট করব যে কোনো কারণ জানার জন্য, সেটা স্টুল আরই করতে পারি, স্টুল ওবিটি করতে পারি, এবং সিচুয়েশন যদি ডিমান্ড করে তাহলে আমি দেখি। আচ্ছা, আয়রনের সোর্স কি বলো দেখি একজন। আয়রনের সোর্স প্লিজ, খাবারের সোর্স। আয়রনের সোর্স কি, মানে আমরা কোন খাবার থেকে আয়রন পেতে পারি? আমি তোমাকে জিজ্ঞেস করলাম পরীক্ষার হলে যে আয়রনের সোর্স কি, সবচেয়ে সোজা কোশ্চেন, বলো একজন। শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ, তাহলে আয়রনের, হ্যাঁ বলো কি কি খাবার আছে আয়রনের সোর্সটা? কলা, কচু শাক। ভেরি গুড। আর কি কি হতে পারে? কলা, কচু শাক মানলাম, আর শুধুমাত্র কলা, কচু শাক? কলা আর কচু শাক তুমি কি কলা আর কচু শাককে বাঁচতে পারবা? স্যার লাল শাক আর এই অ্যানিমাল প্রোটিনের মধ্যে কি কি আছে? কলিজা। হ্যাঁ এইটাই বলো না, কলিজা। আমরা যখনই একটা বাচ্চা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আসে তখন আমরা কি বলি বলো? হ্যাঁ কলিজার। তাহলে এইটুকু কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আয়রনের সোর্স এত কিছু পারলো, আয়রনের সোর্স হ্যাঁ রেড মিট, ঠিক আছে, কলিজা, ঠিক আছে, মাছ মাংস সবই আছে। সাথে তুমি বলতে পারো যে শাকসবজির মধ্যে যেমন বললো কলা, তারপরে কচু শাক। তাহলে এই জিনিসগুলো, এগুলো তো বোল্ডলি বলতে হবে। পরীক্ষার হলে কিন্তু এত কিছু থাকে না তোমাকে ধরার মতো। তোমাদের তো স্ট্রাকচার ফর্মে যেমন বোল্ডলি অ্যান্সার দিতে পারো, তাহলে তো আর এটা না। যদি এখন আমি জিজ্ঞেস করি তোমার আয়রনের সোর্স কি, আর তুমি যদি অনেকক্ষণ ধরে চিন্তা করো তখন বুঝতে হবে যে আল্লাহ, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, আয়রনের সোর্স যদি একটা মেয়ে না জানে বা একটা ছেলে না জানে তাহলে এটা একটা ডিসক্রেডিট। ঠিক আছে, তাহলে এই জিনিসটা একদম বেসিক্যালি তুমি পড়ে নিবা যে প্রথমে একটা ডিজিজ করতে গেলে সোর্স। ঠিক আছে, কলিজা বলছে, রেড মিট বলছে, ঠিক আছে, মাছ মাংস সবই আছে, সাথে কচু শাক, কলা, এই কটাই অন্তত বলো, কিন্তু বড়লি বলতে হবে। দ্বিতীয়ত তোমার যে আমরা বললাম যে 10 মিলিগ্রাম এলিমেন্টাল আয়রন শরীরের মধ্যে দরকার পড়ে। আয়রনটা অ্যাবজর্পশন হয় ডুওডেনাম, জেজুনামে, আর থাকে হচ্ছে আমরা খাই ফেরাস ফর্মে, আর জমা থাকে সব ফেরিটিন হিসাবে। এটুকু কিন্তু একদম বেসিক থিং, সাথে জেনে রাখতে হবে। এখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আমার ডায়াগনোসিস হয়ে গেল, তুমি তাকে ম্যানেজমেন্ট কি দিবা? ম্যানেজমেন্ট দিতে হবে আয়রন থেরাপি, তাই তো? এখন প্রথমে হচ্ছে ডায়েটারি ম্যানেজমেন্ট। তাই তুমি খালি খালি থেরাপি দিয়ে গেলে ওষুধ খাবে আয়রন, তাতে তো হলো না। এখন দেখা যাচ্ছে যে আয়রন থেরাপি দিতে হবে, আর তার আগে ডায়েটারি অ্যাডভাইস হলে সেই একই কথা যে আপনি একটু ছোট বাচ্চা হলে আমরা বলি যে একটু কলিজা একটু করে খাওয়াবেন, মুরগির কলিজা, খাসির কলিজা, গরুর কলিজা, মাংস খাওয়াবেন, মাছ খাওয়াবেন, তারপরে শাকসবজি বেশি করে খাওয়াবেন। যেমন তোমরাই বললা, কচু শাক বললে, কলার কথা বললে, এটা ওরাল আয়রন থেরাপি। এখন প্যারেন্টাল আয়রন থেরাপি আর ডিওয়ার্মিং, অর্থাৎ রেগুলার কৃমির ওষুধটা। দেখা যাবে ওর হুকওয়ার্ম আছে, তুমি কৃমির ওষুধে চিকিৎসা দিলা না, তাহলে তো দেখা যাবে আলটিমেটলি আমি যে চিকিৎসা দিলাম সে ক্রনিক নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিতে ভুগতেই আসছে, দেখা যাচ্ছে যে সে রিকভারি হলো না। এখন আমাকে একটা কোশ্চেন বলো যে আমি ওরাল আয়রন থেরাপি দিলাম, এখানে আমার ওই যে স্লাইডে তোমরা দেখছো যে এখানে 3 ভাবে দেওয়া যায়, ফেরাস সালফেট, ফেরাস পিউমারেট, আয়রন পলিমাল্টেট। ইউজুয়ালি আমরা হচ্ছে আয়রন পলিমাল্টেটটা আমাদের দেশে এখন বাজারে অ্যাভেলেবেল আছে, যেমন কম্পাইরন নামে পাওয়া যায়, অনেকটা জানো যে সেটা আমরা দেই বাচ্চাদেরকে। এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি, ওরাল আয়রন থেরাপি বেস্ট না প্যারেন্টাল আয়রন থেরাপি বেস্ট? ওরাল আয়রন না প্যারেন্টাল আয়রন বলতে পারো কেউ? আচ্ছা, প্যারেন্টাল আয়রন তো হচ্ছে যে তোমার বেস্ট হবে, কারণ এটা সরাসরি যাচ্ছে। আর ওরাল আয়রন হচ্ছে কি চিপ অ্যাভেলেবেল, কিন্তু ওরাল আয়রন কিন্তু পেশেন্ট কমপ্লায়েন্স হয় না। অনেকে খেলে দেখা যায় কনস্টিপেশন হচ্ছে, অনেকে ডায়রিয়া হচ্ছে, অনেকে মুখে নিতে পারছে না। কিন্তু ওরাল আয়রন যদি অ্যাভেলেবেল হয় দিতে পারলে আমরা ওরাল আয়রনই দিব, আর যদি কখনো ইমার্জেন্সি ক্ষেত্রে লাগে আমরা প্যারেন্টাল আয়রন দিতে পারি। আর ওরাল আয়রন থেরাপির একটা ডিউরেশন নিয়ে সমস্যা। আমি 1 মাস দিলাম,
1 মাসে ওরাল আয়রনে কিছু হবে না। নিয়ম হচ্ছে যে শরীরে যে ডিপ্লেশনটা হয়েছে, যে পরিমাণটা কমে গেছে, সেটা স্বাভাবিক অবস্থায় এসে বৃদ্ধি হতে হতে কিন্তু আয়রন থেরাপি মিনিমাম 4 মাসের মতো দিতে হয়। অর্থাৎ স্বাভাবিক লেভেলে আসতে প্রায় লাগে 2 মাস, পরবর্তী 8 সপ্তাহ, পরবর্তীতে আরো 8 সপ্তাহ। অর্থাৎ যদি কোনো বাচ্চাকে বা কোনো বড় মানুষকে যাই বলো ওরাল আয়রন থেরাপি দিতে হয়, আমাকে কিন্তু 4 মান্থ থেরাপি দিতে হবে। এই জিনিসটা ইম্পর্টেন্ট। আর ডায়েটারি অ্যাডভাইস করলাম এবং সিভিয়ার পেন, তাই না? উপরেরটা আমরা দেখছি যে বাচ্চা, আমরা বললাম অ্যানিমিয়ার সাথে সাথে কিছু জন্ডিসও থাকবে। এরপরে দেখলাম সিভিয়ার পেল। তারপরে আমরা দেখি এই ছবিটার মধ্যে কোনো অ্যাবনরমালিটি পাও কিনা বলো দেখি কেউ, এনিবডি? টিথের অ্যালাইনমেন্টটা তুমি দেখো ওর দাঁতটা মনে হচ্ছে উঁচু দাঁত, তাই না? আসলে বেচারার উঁচু দাঁত ছিল না, দাঁত ছিল স্বাভাবিক। মুখের দুই সাইডটা মনে হচ্ছে ফোলা, এদের ফ্রন্টাল বসিংটাও থাকে। তাহলে আমি এগুলা ব্যাখ্যা দিচ্ছি পরে কি হয়। এই যে আমরা বললাম না থ্যালাসেমিক ফেসিস, যখনই শরীরের মধ্যে আরবিসি ভাঙতে থাকে অ্যানিমিয়া হয়। এই অ্যানিমিয়াকে কম্পেনসেট করার জন্য তোমার অন্য জায়গায় যেখানে ম্যারো সেল আছে, এখানে কি আছে, তোমার ফ্ল্যাট বোন আছে, এখান থেকে আস্তে আস্তে ইরাইথোপয়েসিস মানে এফেক্ট ইরাইথোপয়েসিস হয় এবং এক্সেসিভ ইরাইথোপয়েসিসের কারণে বোন ম্যারো এক্সপানশন হয়। তার জন্য দেখা যায় যে ফ্রন্টাল বসিং হয়, প্রমিনেন্ট জাইগোমা হয়। তখন যেহেতু তার বসিংটা ফ্রন্টাল হয়ে যায়, ফ্রন্টাল বসিং হচ্ছে, জাইগোমাটা বড় হয়ে যাচ্ছে, তার নর্মাল যে তোমার স্কেলিটালের স্ট্রাকচার সেটাই চেঞ্জ হয়ে যায়। তখন দাঁত, স্বাভাবিক দাঁতটাকে যেন মনে হয় যেন বাইরের দিকে চলে আসে। দিস ইজ, এই জন্য মনে হচ্ছে যে দাঁতটা বের হয়ে আসে। তাহলে দিস ইজ কল্ড থ্যালাসেমিক ফেসিস। তাহলে ফ্রন্টাল বসিং, তারপরে প্রমিনেন্ট জাইগোমা এবং নাকের বীজটা যেটা বলা হয় ডিপ্রেসড নেজাল বীজ। তাহলে 3টা ছবি আগে দেখালাম যে এখানে জন্ডিসও দেখা দিতে পারে, সিভিয়ার পেল নিয়ে আসতে পারে, তোমার হেমোলাইটিক অ্যানিমিয়া, তোমার থ্যালাসেমিক ফেসিস নিয়ে আসতে পারে। আর একটা বাবুকে আমি ছবিটা, এই মেয়েটাকে দেখো, বইটা কি 40 মিনিট অফ হয়ে যাবে না? চলে। আচ্ছা, তুমি দেখো এই মেয়েটার ছবি দেখো, ওরও দেখা যাবে একদম পেল। আর নিচে একটা আমরা বাচ্চার ছবি দিয়েছি যে পেটটা অনেক উঁচু নিচু হয়ে গেছে। পরীক্ষার হলে এরকম পেট পাবা যে একটা বাচ্চা সিভিয়ারলি পেল, পেটটা উঁচু, তুমি মানে পালপেট করে দেখলে হিউজ হেপাটোস্মিনোমেগালি, কিন্তু অ্যাসাইটিস নাই। অ্যাসাইটিস হলে আবার অন্য লাইনে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। তখন তুমি যখন উপরের দিকে রিলিভেন্টে যাবা, অ্যানিমিয়া দেখবা, ফেসের মধ্যে দেখো যে এই মেয়েটারও দেখো যে দাঁতটা মনে হচ্ছে যেন তার মেল অ্যালাইনমেন্ট হয়ে গেছে, অর্থাৎ স্বাভাবিক এটাতে নাই। তাহলে এখানে এটাকে আমরা বলছি থ্যালাসেমিক ফেসিস, যেটা বিটা থ্যালাসেমিয়া মেজর। আমরা কিন্তু মেজর নিয়েই আলোচনা করছি, কারণ ট্রেটে কোনো সমস্যা সাধারণত হয় না, আমরা সেটা পরে বলে দিব। তাহলে এইটুকুতে কি কারো কোনো সমস্যা আছে? প্লিজ রেসপন্স। কারো কোনো সমস্যা? এনিবডি? তোমাদের কারো কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এই পর্যন্ত আমি যেটুকু পড়ালাম, ভার্চুয়াল ক্লাসে কিন্তু আমি তোমাদের সাথে তো ইন্টারাকশন করতে পারছি না, কাজে তোমরা যদি মানে না বুঝো বলো বুঝছি, আমার বলার কিছু থাকবে না। প্লিজ তোমরা রেসপন্স করো, আমি চেষ্টা করবো বুঝিয়ে দিতে। এই পর্যন্ত ক্লিয়ার সবাই? জি স্যার। রেসপন্স প্লিজ। হ্যালো? আমরা বুঝতে জি স্যার। পেরেছি। ওকে, নেক্সট ওয়ান। আর এইটা একটা তোমার ইনভেস্টিগেশন রিলেটেড চেঞ্জ, এটা আমরা পরে বলবো। হ্যাঁ, এটাকে আমরা বলবো যে যখন এক্সরে স্ক্যাল করি তখন দেখা যাবে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। তোমরা এখানে ছবিটাতে দেখতে পাচ্ছ কিনা, একদম মনে হচ্ছে যেন খাড়া খাড়া চুলের মতো হয়ে আছে। তো এটা আমরা স্ক্যাল এক্সরে করে আমরা থ্যালাসেমিয়া মেজরের ডায়াগনোসিসে একটা এভিডেন্স পেতে পারি। কি হবে? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াও যায় ইনভেস্টিগেশন, থ্যালাসেমিয়া তা ইনভেস্টিগেশন, কিন্তু কিছু জিনিস উল্টায় যাবে। যেমন আমি ওখানে বলেছিলাম যে কমপ্লিট ব্লাড কাউন্ট, এখানে হিমোগ্লোবিন মেজরে কিন্তু হিমোগ্লোবিন পার্সেন্টেজ অনেক কম আছে। দেখা যাবে যে মাইনর হয়, মাইনরে কিন্তু তোমার হিমোগ্লোবিন লেভেলটা সাধারণত অত ইয়ে হয় না। হিমোগ্লোবিন লেভেলটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড 10, বা ট্রেড যারা আছে, যেমন যে অমিতাভ বচ্চনের কথা বললাম, খারাপ। হ্যাঁ, তাহলে মেজর হলে আচ্ছা। এখন আমি এটা কি জাতীয় ডিজিজ? অটোসোমাল ডোমিনেন্ট
অটোসোমাল রিসেসিভ বা এক্স লিঙ্ক ডমিনেন্ট এক্স লিঙ্ক রিসেসিভ, এনিবডি রেসপন্স প্লিজ। এটা কি জাতীয় ডিজিজ? মোড অফ ইনহেরিটেন্স জেনেটিক্যালি। বলো দেখি অটোসোমাল কে? রিসেসিভ। এনিবডি ভলান্টিয়ার রেসপন্স। অটোসোমাল স্যার রিসেসিভ অটোসোমাল কি হয়? হ্যাঁ বলো অটোসোমাল রিসেসিভে প্লিজ। হ্যালো, স্যার এখানে হচ্ছে স্যার দুইটা ক্রোমোজোমে বাবা বা দুইটা ক্রোমোজোমে ঝামেলা থাকে। এটা কি শুনতে আমার কথা কি শুনতে আচ্ছা, এটা হচ্ছে যে ঠিক আছে, এখানে যদি বাবা মা, এই জন্য আমরা যখনই থ্যালাসেমিয়ার একটা পেশেন্ট আসে আমরা প্রথমে জিজ্ঞেস করি আপনার কি আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়েছে কিনা, কাজিন ম্যারেজ কিনা, যেটা আমরা পরবর্তীতে আসবে। এটা অটোসোমাল রিসেসিভ। দেখা যাবে যে বাবার একটা অংশ মায়ের একটা অংশ মিলেই হচ্ছে, তখন মেজর হচ্ছে, তাই তো? ক্যারিয়ার থাকলে, বাবাও ক্যারিয়ার থাকে মাও যদি ক্যারিয়ার থাকে, পরে পেশেন্ট সাফারার হবে। তাহলে এই জন্য বিয়ে হয়েছে কিনা এই জিনিসটা কিন্তু জিজ্ঞেস করি। এবং অটোসোমাল রিসেসিভ হওয়ার পরে কিছু এর জন্য এখন কিন্তু কনসেন্টিউনিটি অফ ম্যারেজ অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে বা কাজিন ম্যারেজকে কিন্তু একদমই ডিসকারেজ করা হয়। এবং এমন একটা সময় আসবে যে তোমার দেখা যাবে যে সেকেন্ড ডিকেডে অর্থাৎ থেকে 20 বছর 20 ডেভেলপ করে পেরিফেরাল ব্লাড টার্গেট সেল, এগুলা যেটা টিয়ার টার্গেট সেল ইন্ডিকেট কোন জায়গায় ডিস্ট্রাকশন হচ্ছে। যেহেতু হেমোলাইসিস হচ্ছে তাহলে রেটিকুলোসাইট কাউন্টটা বেড়ে যাবে। আর আরবিসি ইন্ডিসেস থ্যালাসেমিয়ার ক্ষেত্রেও যা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। হ্যাঁ হ্যাঁ বলো, শুনতে পাচ্ছি। স্যারের মেবি নেট চলে গেছে। ঠিক আছে, তোমরা কি শুনতে অসুবিধা হচ্ছে কোনো? কথা কেটে যাচ্ছিল। হ্যাঁ এখন কি শুনতে পাচ্ছ জি ক্লিয়ার? স্যার। ওকে ওকে, আসলে আমার মনে হয় ইন্টারনেটে একটু সমস্যা হচ্ছে। তাহলে আমি জি স্যার। কন্টিনিউ করব। আচ্ছা, তাহলে ইনভেস্টিগেশনের মধ্যে দেখছি যে কমপ্লিট ব্লাড কাউন্ট আমরা করছি। পেরিফেরাল ব্লাড ফিল্মে আমি বললাম যে টার্গেট সেল, টিয়ার ড্রপ সেল, নিউক্লিয়েটেড আরবিসি তুমি করতে পারবে। আর রেটিকুলোসাইট কাউন্ট ইনক্রিজ। অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, যেহেতু আয়রনও কম থাকে, ফেরিটিনও যেহেতু হিসেবে কম থাকে, এখানে সেলগুলো ভাঙছে বললে সিরাম আয়রন সেরিম ফেরিটিনটা বারবার টেস্ট করবে। আর যেহেতু আনকনজুগেটেড বিলিরুবিন, এখানে আনকনজুগেটেড বিলিরুবিনটা সিরাম আনকনজুগেটেড বিলিরুবিন কেন আমরা বললাম, যেহেতু হেমোলাইসিস হচ্ছে তখন সিরাম বিলিরুবিনটা বেড়ে যাবে, এটা ইনক্রিজ হবে। তাহলে আমাকে নরমাল আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থ্যালাসেমিয়ার ইনভেস্টিগেশন গুলো অলমোস্ট সেম। এরপরে আমাকে স্পেশাল একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস নাম শুনেছো? হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের নাম শুনেছো? জি স্যার। আচ্ছা, এটা আমি লাল কালি দিয়ে করছি যে এই থ্যালাসেমিয়া পেশেন্টের জন্য কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন, যে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে হবে। তাহলে কিভাবে আমরা করতে পারি এটা? এটা হচ্ছে, এটা কিন্তু সব জায়গায় হয় না, এটা বড় বড় ল্যাবে হয়, বা ধরো আমরা যেমন আমরা পার্সোনালি হয়তো ICDD-RB থেকে করাই। এখানে আমরা অ্যাডাল্ট হিমোগ্লোবিন, ফিটাল হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন A2, এই তিনটার দেখে আমরা ডায়াগনোসিস করতে পারবো যে লেভেল দেখে। আমি তখন পড়ানোর সময় বলেছিলাম যে অ্যাডাল্ট হিমোগ্লোবিন 96 এর উপরে থাকবে নর্মালি। আর এখানে দেখা যাবে যে থ্যালাসেমিয়া মেজরের ক্ষেত্রে সেটা কমে 50 চলে আসছে। আর রেস্ট হচ্ছে ফিটাল হিমোগ্লোবিন আর হিমোগ্লোবিন A2।
ফিটাল হিমোগ্লোবিনও বেড়ে যাবে। এখানে ওই 50-এর জায়গায় ফিটাল হিমোগ্লোবিন যেখানে 2 থাকার কথা সেটা যাবে অনেক বেড়ে। আর A2টা কম বেশি। A2টা আমরা যখন ক্যারিয়ার ডিটেকশন করব তখন এই হিমোগ্লোবিন A2টার একটা ভূমিকা আছে। তাহলে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস এই পরীক্ষাটার নাম মনে রাখতে হবে ফর ডায়াগনোসিস অফ থ্যালাসেমিয়া। মেজর হলে একটা ফিচার পাওয়া যাবে, ইন্টারমিডিয়েট হলে একটা ফিচার পাওয়া যাবে, মাইনর হলে। আর এক্স-রে করলে কি পাওয়া যাবে? এই যে আমি তোমাকে এর আগে যখন ওই যে ছবিটা দেখিয়েছিলাম, আবার আমরা ব্যাকে চলে যাই, হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। এই যে আমরা জানি যে স্কালে দুইটা বোন, আউটার লেয়ার আর ইনার লেয়ার হচ্ছে টেবিলের মতো। এখানে ট্রাবিকুলি গুলা ম্যারো এক্সপানশনে যেন স্ট্রেটেনিং হয়ে যাবে, যেন মনে হবে হেয়ার অন এন্ড অ্যাপিয়ারেন্স। আর যদি আমি লং বোনে করি তখন দেখা যাবে অস্টিওপেনিয়া পাওয়া যাবে। তাহলে এই কয়টা জিনিস আবারও আমি মনে করে দিচ্ছি, সিবিসি করব, পিভিএফ করব, ওর মধ্যে এমসিবি, এমসি, আরবিসি ইন্ডিসেস, রেটিকুলোসাইট কাউন্ট, আনকনজুগেটেড বিলিরুবিন। সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষা হচ্ছে কাল করতে পারো, এক্সেল লং বোন করতে পারো। আচ্ছা, হিমোগ্লোবিন আমরা তো বিটা থ্যালাসেমিয়া পড়ছি, ই থ্যালাসেমিয়া সম্পর্কে কি কার কোনো ধারণা আছে? এনিবডি একটু রেসপন্স করো। ই থ্যালাসেমিয়া, হিমোগ্লোবিন ই ডিজিজ স্যার কি বলো দেখি, কেউ বলতে পারো কিনা? স্যার ওখানে হিমোগ্লোবিনের টাইপটা হবে ই। হ্যাঁ, ওইটা কি ধরনের ওটা কি এটা কি থ্যালাসেমিয়া হবে নাকি হিমোগ্লোবিনোপ্যাথি হবে? ওটা তো হিমোগ্লোবিনোপ্যাথি। হ্যাঁ, ওটা তো স্ট্রাকচারাল ড্যামেজ। তাহলে দেখা যাবে যে আমাদের দেশে দেখা যাচ্ছে হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া পাওয়া যায়, অর্থাৎ ইও পাওয়া যায়, সাথে আবার বিটা থ্যালাসেমিয়াও পাওয়া যায়। এটাই কিন্তু আমাদের দেশে শুধুমাত্র বিটা থ্যালাসেমিয়া মেজর না, একটা স্টাডি করা হয়েছিল, দেখা যাবে যে ই বিটা থ্যালাসেমিয়া মেজর আমাদের দেশে মন কমন, অর্থাৎ স্ট্রাকচারালও ড্যামেজ আছে, সাথে তোমার সিনথেসিসের সমস্যা আছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। হিমোগ্লোবিন ই ভেরি গুড, যে তুমি বলছো এটা হিমোগ্লোবিনোপ্যাথি, আর সাথে তোমার এই দুইটার কম্বিনেশনও পাওয়া যায়। লাইন অফ ট্রিটমেন্ট বা চিকিৎসা সবই অলমোস্ট সেম। এবং যখনই হিমোগ্লোবিন ই বিটা থ্যালাসেমিয়া মেজর, যেটা আমরা এতক্ষণ পড়ছি যে বিটা থ্যালাসেমিয়া মেজর, সেই বিটা থ্যালাসেমিয়া মেজরের যে ক্যারেক্টার, ই বিটা থ্যালাসেমিয়া মেজর সেম ক্যারেক্টার, ওইখানে খালি স্ট্রাকচারালের একটা অ্যাবনরমালিটি থাকবে। তাহলে আমরা তো থ্যালাসেমিয়া পেয়ে গেলাম, তার প্রেজেন্টেশন পেয়ে গেলাম, আমি ইনভেস্টিগেশন করে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করলাম, আমি ডায়াগনোসিস করলাম ইট ইজ এ কেস অফ থ্যালাসেমিয়া। এবার আমি ট্রিটমেন্ট কি দিব? সময় কত? আচ্ছা, আমার কিন্তু আর হাতে 10 মিনিট সময় আছে, আমি এর মধ্যে শেষ করতে চাচ্ছি যে তোমার কি ট্রিটমেন্ট দিব বলো দেখি। কনভেনশনাল মেথড, কনভেনশনাল মেথড বলতে কি বুঝো? কনভেনশনাল মেথড হচ্ছে যে রক্ত কমে যাচ্ছে, রক্ত দিব, তাই তো? তোমরা দেখছো না থ্যালাসেমিয়া পেশেন্ট গুলো আসে কেন? রক্ত নিতেই তো আসে। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন, ফার্মাকোলজিক্যাল মেথড, আর জিন থেরাপি। জিন থেরাপি আমাদের দেশে আসলে সত্যি কথা যে তোমার এখনো পর্যন্ত এস্টাবলিশড হয়নি, তবে হয়তো বাইরের দেশে এখনো পর্যন্ত এটা স্টাডিও আছে এবং তারা এফেক্টিভলি এটা করতে পারছে। তাহলে আমরা হচ্ছে কনভেনশনাল মেথডেই চলে যাই, আমাদেরকে ব্লাড দিতে হবে, ব্লাড ফর ব্লাড। কিন্তু এখন ব্লাড দিতে গিয়েই তো সমস্যা। একটা ব্লাড যখনই তুমি দিবা, শরীরের মধ্যে রক্ত ভাঙছে, সেই রক্তগুলো এখন আরেকটা জিনিস আমি এই ফাঁকে একটু বলে নেই, যে আমরা তো থ্যালাসেমিয়া পড়ার সময় বলছি যে খালি সেলগুলা ভেঙে যাচ্ছে, এই সেলগুলা ভেঙে যে আয়রন গুলা বিভিন্ন জায়গায় জমা হয়। তোমাদের যে ফিচার গুলা বললাম যে প্যালোর হয়, গ্রোথ রিটার্ডেশন হয়, তারপরে হেপাটোস্পিনোমেগালি হয়, এছাড়াও কিন্তু তোমাদের এই লেভেলে একটু জেনে রাখা দরকার যে আরো কিছু জটিলতা নিয়ে আসতে পারে। এই আয়রন গুলা যদি তোমার প্যানক্রিয়াসে জমা হয়, তাহলে সে ওই যে ইনসুলিন সিক্রেশন বন্ধ করে দেয়, দেখা যাবে প্রেজেন্টেশন করছে ডায়াবেটিস নিয়ে। যদি দেখা যাচ্ছে যে আয়রন গুলো ডিপোজিশন হয়ে লিভারে জমা হচ্ছে, তখন দেখা যাবে যে লিভারে সিএলডি ডেভেলপ করে গেছে। যদি দেখা যাচ্ছে আয়রন গুলা থাইরয়েড হরমোনে দেখা যাচ্ছে, তখন দেখা যাচ্ছে থাইরয়েড ফাংশন অল্টার্ড হয়ে গেছে। কাজেই রোগ হচ্ছে এক জায়গায়, কিন্তু তার কারণে যে কনসিকুয়েন্স অনেক রকম হচ্ছে। তাহলে ব্লাড ট্রান্সফিউশন, আয়রন চিলেশন, তারপরে তোমার ডায়েট অ্যান্ড নিউট্রিশন, স্প্লিনেক্টমি, আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন। তাহলে আমরা এর আগের বারও বলেছিলাম যে আমরা প্রথমে কাউন্সিলিং করব। তাহলে কাউন্সিলিং এর ক্ষেত্রে ওইটা খুবই ইম্পর্টেন্ট, যেটা অটোসোমাল রিসেসিভ ডিসঅর্ডার, যে বাবা মা দুজনেই যদি ক্যারিয়ার হয় তাহলে বাচ্চা সাফারার হতে পারে। তাহলে আমরা দেখি এর পরবর্তীতে আমরা কি দেখি, যে স্লাইডের মধ্যে। আচ্ছা, আমি একটু বলি ব্লাড ট্রান্সফিউশন। তাহলে এখানে আমাদের হচ্ছে প্রথম সত্য হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। আমাদের কিন্তু হিমোগ্লোবিন লেভেলটা সব সময় থ্যালাসেমিয়ার পেশেন্টের ক্ষেত্রে 12 রাখতে হবে, 12.5। আমরা বলি এটা মিন ট্রান্সফিউশন হিমোগ্লোবিন লেভেল। সাধারণত দেখা যায় 9-10 হয়ে যায়, অর্থাৎ 1 থেকে 2 মাস পরে পরে আমরা
ব্লাড ট্রান্সফিউশন দিতে পারবো। আয়রন চিলেশন, দুই একটা আয়রন চিলেটিং এজেন্টের নাম কি বলতে পারবে যে যেটাতে থ্যালাসেমিয়াতে চিকিৎসা করা হয়? নাম শুনছো কখনো? এনিবডি প্লিজ রেসপন্স। ডেসপেরোক্সামিন। হ্যাঁ, ডেসপেরোক্সামিন, ডেফিরিপ্রন, ডেফারিসিরক্স, তিনটা আছে। হ্যাঁ, ডেসপেরোক্সামিন এটা হচ্ছে ইনফিউশন পাম্প, ছোট্ট ছোট্ট আছে, তোমরা যখন ওয়ার্ডে যাবে দেখবে ইনফিউশন পাম্পের মাধ্যমে দেখা হয়। এটা হচ্ছে আয়রন চিলেট করে। এখন একটা রোগী থ্যালাসেমিয়া ধরা পড়লো, প্রথম দিন থেকে কি তুমি আয়রন চিলেটর দিবা? প্রথম দিন থেকে কিন্তু আমি আয়রন চিলেটর দিব না। দেখা যায় যে 10-20টা ট্রান্সফিউশন। আয়রন চিলেশনের উদ্দেশ্য কি? শরীরের মধ্যে যেই রক্তগুলা ভেঙে যাচ্ছে, যে আয়রন গুলা জমা হচ্ছে, সেই আয়রন গুলাকে চিলেট করে যেন শরীর থেকে বের করে দিতে পারে। বলা হয় 10 থেকে 20 ট্রান্সফিউশনের পরে অথবা সিরাম ফেরিটিন লেভেল যদি 100 ন্যানোগ্রাম পার ডিএল এর বেশি হয়, 1000 সরি আমি মনে ভুল বললাম, 1000 ন্যানোগ্রাম পার ডিএল এর বেশি হয়, তখন আমি এই আয়রন চিলেশন দিই। তাহলে ব্লাড ট্রান্সফিউশন হচ্ছে 1 নম্বর। এখন আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি তুমি কি হোল ব্লাড দিবা না প্যাকড সেল দিবা, এটা তো বুঝো। হোল ব্লাডের মধ্যে সিরাম প্লাজমা সবই আছে, আর প্যাকড সেলের মধ্যে শুধুমাত্র আরবিসি। তাহলে হোল ব্লাড দিবা না প্যাকড সেল দিবা, বলো তো দেখি। হ্যাঁ, প্যাকড সেল দিবা। এখন ইদানিং আরো কিছু মেশিন শুধুমাত্র আরবিসিটা দিবে, লিকো ডিরাইভড আরবিসি বলা হয়, মানে ব্লাড সেল, মানে যেখানে ডাব্লিউবিসি কে অ্যাভয়েড করে শুধুমাত্র দিতে হবে। ইয়াং আরবিসি বলা হয়, ফ্রোজেন আরবিসি, অর্থাৎ শুধুমাত্র যেটুকু আমার দরকার সেটুকুকে আমি দিতে পারবো। তাহলে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে এই জিনিসটা আমাকে মেনটেন করতে হবে। আয়রন চিলেশন, ডায়েটের মধ্যে কি থাকবে? অবশ্যই থ্যালাসেমিয়ার পেশেন্টের ক্ষেত্রে আয়রন কন্টেনিং ডায়েট বন্ধ করতে হবে। এমনি শরীরে আয়রনের ভারে বেচারা বাঁচতেছে না, তারপর যদি তুমি আরো আয়রন দিয়ে দাও তাহলে তো তোমাকে আয়রন ডেফিসিয়েন্সি, তাহলে তোমাকে ওর জন্য ডিসকমফোর্ট হয়ে যাবে এবং আরো তার কমপ্লিকেশনটা অ্যারাইজ করবে। তাহলে তোমাকে ডায়েটাইতে আয়রন অ্যাভয়েড করতে হবে। তাহলে আমাকে দিতে হবে, আমরা ফলিক অ্যাসিড দিতে পারি, আর সাথে নিউট্রিশনাল ডায়েট, যে আয়রন কন্টেনিং খাবারটা খাবেন না। ওই যে আমি বললাম যে চা যেহেতু আয়রন অ্যাবজর্পশনকে ডিলেট করে, চা কফি খেতে পারে, সেই জিনিসগুলা তোমাকে ওকে অ্যাডভাইস করতে হবে। আর স্প্লিনেক্টমি, একটা লেভেলে স্প্লিন কাজ করতে করতে এত বড় হয়ে গেছে যে সব আরবিসি ডিস্ট্রাকশন হয়ে এখানে জমা হয়, সে ওইটাকে আবার স্ক্যাভেঞ্জার হিসেবে বাইরে বের করে দেয়। স্প্লিনের ফাংশনের কারণে হিউজ স্প্লিনোমেগালি হয়। থ্যালাসেমিয়া পেশেন্টের স্প্লিন দেখো কোনোদিন, যদি দেখার সুযোগ থাকে তাহলে দেখা যাবে অনেক বড় স্প্লিন, আলটিমেটলি স্প্লিনেক্টমি করে ফেলতে হয়। এটা আবার নিয়ম আছে, 5 বছরের আগে করা যাবে না। 5 বছরের আগে করলে কি হবে? 5 বছরের আগে করলে তোমার দেখা যাবে যে ওই যে স্প্লিনের কিছু ফাংশন আছে, বিভিন্ন অর্গানিজম যেমন মেনিঙ্গোকক্কাল, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এই রোগগুলা কিন্তু ক্যাপসুলেটেড অর্গানিজম গুলোকে কিন্তু স্প্লিন এনগালফ করে। তখন ওগুলার আগে ভ্যাকসিন দিয়ে তাকে প্রোটেক্ট করে নিতে হবে, তারপরে স্প্লিনে তোমার স্প্লিনোমেগালি করতে হবে। তার পরবর্তীতে যে তোমাকে মানে স্প্লিনেক্টমি করতে হবে। আর ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, তার আগে কয়েকটা জিনিস আমি মনে একটু হয়ে গেল, যে আমি এখানে একটা স্লাইডে আমি আবার চলি, যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। এখন তোমার রোগী একটা ডায়াগনোসিস করলে, তার টাকা পয়সার সমস্যা নাই এবং সে বিদেশেও যেতে পারবে, বাংলাদেশে এখন বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন হচ্ছে। যদি তার হেপাটোমেগালি ডেভেলপ না করে, পোর্টাল ফাইব্রোসিস যদি না থাকে, অর্থাৎ আর্কিটেকচার অফ লিভার যদি স্বাভাবিক থাকে এবং যদি আয়রন লোড না থাকে, তাহলে দেখা যাবে যে তুমি যদি বোন ম্যারো করো তাহলে কিন্তু তার সাকসেসফুল রেট অনেক বেশি। কেননা থ্যালাসেমিয়া মেজর একটা সমস্যা, তুমি রক্ত দিচ্ছ 1 মাস পর পরে, 2 মাস পর পরে, একটা লেভেলে যে বাচ্চা কিন্তু হেপাটোস্প্লিনোমেগালি হিউজ ডেভেলপ করে এবং এই কমপ্লিকেশন গুলো অ্যারাইজ করে। আলটিমেটলি দেখা যায় যে সেকেন্ড ডিকেটে যে বা ফার্স্ট ডিকেটের পর থেকে, অর্থাৎ 10 থেকে 20 বছর বয়সে যে কমপ্লিকেশন অ্যারাইজ করে করে বাচ্চাটা মারা যেতে পারে। কিন্তু যদি প্রথমেই তুমি বোনের ডিজিজ, ম্যারোর ডিজিজ, তুমি ম্যারোকে যদি ট্রান্সপ্লান্ট করে দিতে পারো, তাহলে প্রগনোসিস কিন্তু খুব ভালো। আর ফার্মাকোলজিক্যাল মেথড কিছু ড্রাগস আছে, যেমন অ্যাজাসাইটিডিন আর জিন থেরাপি, এগুলো আমাদের দেশে এখনো পর্যন্ত অত বেশি না, কিন্তু তুমি এটা জেনে রাখতে হবে। তাহলে কনভেনশনাল মেথডের মধ্যে তোমাকে মনে রাখতে হবে যে আমি ব্লাড ট্রান্সফিউশন করব, এটাই হচ্ছে মেন। আয়রন চিলেশন করব, ডায়েটারি অ্যাডভাইস দিব, যদি স্প্লিনেক্টমি লাগে আমি স্প্লিনেক্টমি করব, আর রেগুলার তাকে ফলো আপ করবো। তাহলে কতদিন পর পর ফলো আপ করবো? অন্তত 1 মাস পর পর আমি হিমোগ্লোবিন লেভেলটা দেখবো, আমি 3 মাস পর পর তার আয়রন লেভেলটা দেখবো, তারপরে তার মধ্যে যে আমি ব্লাড ট্রান্সফিউশনটাকে প্রতি 1 মাস 2 মাস পর পর রক্ত দিচ্ছি, তাহলে দেখা যায় যে ব্লাড রিলেটেড ডিজিজ গুলো, হেপাটাইটিস গুলো স্ক্রিনিং করতে হবে, যে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস ডেভেলপ করতেছে কিনা, সেই জিনিসটাকে আমি স্যার আপনি যে বললেন যে স্যার স্প্লেনেক্টমি 5 বছর আগে করা যাবে না, স্যার এটা কি বাচ্চার বয়স 5 বছর? হ্যাঁ, ওই যে
হ্যাঁ, বাচ্চার ক্ষেত্রে কারণ হচ্ছে যে তোমার 5 বছরের আগে না তো ইমিউনিটি তোমার মানে ইমিউনিটি তো এস্টাবলিশড হয় না, ঠিক আছে? তাহলে তোমাকে স্প্লিনেক্টমি ইউজুয়ালি আমরা 5 ইয়ার্স এর পরেই করি। এবং স্প্লিনেক্টমি তোমার করার আগে কতগুলো জিনিস তোমাকে শুনতে পাচ্ছ তুমি? স্প্লিনেক্টমি জি স্যার, করার আগে শুনতে পাচ্ছি। অবশ্যই তোমাকে অন্যান্য দিকে ইমিউনাইজড করে নিতে হবে এবং এবং প্রোফাইলেক্টিক কিন্তু ফেনোক্সিমিথাইল পেনিসিলিন দিতে হবে তাকে আজীবনের জন্য। ওই যে আমরা বলি যে 5 বছরের নিচে হলে 125 মিলিগ্রাম করে ট্যাবলেট খাবে 2 বেলা, 5 বছরের উপরে হলে 250 মিলিগ্রাম। তাহলে স্প্লিনেক্টমির কতগুলো শর্ত আমি বলে দিলাম যে তোমার 5 বছরের উপরে হতে হবে। স্প্লিনেক্টমি করার আগে তাকে ওই যে ভ্যাকসিনেশন, মেনিঙ্গোকক্কাল, হেমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এগুলার ভ্যাকসিনেশনকে কমপ্লিট করতে নিতে হবে এবং প্রোফাইলেক্টিক অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে আমাদের আপাতত আবারও মনে রাখতে হচ্ছে যে কনভেনশনাল ট্রিটমেন্ট, যে ব্লাড ট্রান্সফিউশন, আয়রন চিলেশন, মেনটেন নিউট্রিশন, যদি লাগে স্প্লিনেক্টমি, না লাগলে না। আমি যদি রেগুলার ব্লাড ট্রান্সফিউশন করি তাহলে তো শরীরের মধ্যে রক্তের হিমোগ্লোবিন থাকলে তো আর এক্সট্রা ইমিডুলারি ইরিথ্রোপয়েসিস হবে না, তখন অর্গানগুলো এত তাড়াতাড়ি বড় হবে না, তাহলে পেশেন্ট কিন্তু স্বাভাবিক থাকবে। আর তুমি যদি তার রোগীর সামর্থ্যটাকে এবং তার ক্রাইটেরিয়া ফুলফিল করে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করে ফেলে তো কিওর রেট তো অনেক ভালো। তাহলে লাস্ট হচ্ছে একটা জিনিস হচ্ছে প্রিভেনশন। যে কোনো জিনিসের প্রিভেনশন কি? অবশ্যই ক্যারিয়ার ডিটেকশন। আমরা যদি কোনো বাচ্চার হিমোগ্লোবিন দেখা যায় যে অ্যারাউন্ড 9-10, তখন কিন্তু আমরা এবং পিবিএফ এ যদি মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া পাই, আমরা কিন্তু তাকে একটা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস করতে দিই। যখনই দেখি যে ইলেকট্রোফোরেসিসে তার হিমোগ্লোবিন সে হচ্ছে ট্রেট অর্থাৎ থ্যালাসেমিয়া ট্রেট, যেখানে এল এ হিমোগ্লোবিন A2টা বেড়ে যাবে অল্প, এফ নর্মাল থাকবে, এও নর্মাল থাকবে বা এফ অল্প একটু বাড়তে পারে, তখনই আমরা বলি যে আপনার বাবা মাকে জেনেটিক আপনাদেরও এই পরীক্ষাটা করাতে হবে। কেন? সে ট্রেট যেহেতু, তাহলে আপনার থেকে আসছে, হয় বাবার থেকে আসছে নাহলে মার থেকে আসছে। আর বাবা মা যদি দুইজনই ট্রেট হয় তাহলে বাচ্চা হবে মেজর। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। বাবা মা যদি এই জন্যই মানে আত্মীয় স্বজনের মধ্যে মানে কাজিন ম্যারেজকে অ্যাভয়েড করা হয়। যদি বাবাও ক্যারিয়ার হয়, মাও ক্যারিয়ার হয়, তাহলে বাচ্চা হবে মেজর। আর বাচ্চা যখন ক্যারিয়ার যদি দেখা যাবে হয় বাবার মুখ থেকে আসছে নাহলে মা থেকে আসছে। এটা বাদেও কিন্তু নিউ মিউটেশন বলা হয়, নতুন ভাবে হতে পারে। এই যে করোনা ভাইরাস নিয়ে সারা পৃথিবীতে এত তোলপাড়, কিছুই করতে পারছে না, ভ্যাকসিন আজকে এই করে তো কালকে চেঞ্জ করে। কেন? এত মিউটেশনটা হচ্ছে, মানে খালি বারবার ক্ষণে ক্ষণে সে রূপ পাল্টায়, তাই না? নতুন একটা এতে আছে। তাহলে দেখা যাচ্ছে যে তোমার অটোসোমাল রিসেসিভ ডিজিজের পরে দেখা যাচ্ছে বাবা ক্যারিয়ার, মা ক্যারিয়ার হলে বাচ্চা সাফারার হবে, তারপরেও কিন্তু নিউ মিউটেশনও হতে পারে। তারপরে প্রি ম্যারিটাল কাউন্সেলিং। তাহলে এই যে যদি কাজিনের মধ্যে বিয়ে হয়, যে আজকাল তো হয়তো কম হয়, যে তাহলে বলতে হবে যে এরকম চান্স আছে, তাহলে আগে থেকে রক্ত পরীক্ষা করায় ডিটেকশন। মা হয়তো ক্যারিয়ার, মা জানেও না। আমি জন্মের মধ্যেই বাচ্চা গর্ভকালীন অবস্থায় জানতে চাই আমার বাচ্চা থ্যালাসেমিয়া আছে কিনা, এটারও কিন্তু ব্যবস্থা আছে। এটা যে কোরিওনিক ভিলাই স্যাম্পলিং নাম শুনছো? পরীক্ষা, অ্যামনিওটিক ফ্লুইড সিনথেসিস অ্যানালাইসিস। কোরিওনিক ভিলাইকে তুমি যদি করো, তুমি স্যাম্পলিং করো, তাহলে 9 থেকে 10 সপ্তাহে মায়ের গর্ভ অবস্থায়, 9 সম্ভবত 8 থেকে 12 অনেকে বলে, বা 8 থেকে 11 বা 9 থেকে 12 এই সপ্তাহে কোনিক ভিলাই স্যাম্পলিং বা এটা ডিএনএ অ্যানালাইসিস করে তুমি জানতে পারো যে তোমার বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট কিনা। সে ট্রেট হলে, আমি আবারও বলছি, ট্রেট বা মাইনর, নর্মাল লাইফ, বাট মেজর ইজ এ প্রবলেম, মেজর ইজ এ মেজর প্রবলেম। আর অ্যান্টিনাটাল ডিটেকশন করে মা ক্যান ডিসাইড যে আইদার শি উইল কন্টিনিউ দিস প্রেগনেন্সি অর টার্মিনেট দিস প্রেগনেন্সি। তাহলে যে কোনো একটা জিনিসের পর্যন্ত আমরা প্রিভেনশনে গেলাম, ক্যারিয়ার ডিটেনশন, তাহলে ক্যারিয়ার ডিটেকশন করলাম। আর ক্যারিয়ার ডিটেকশন তুমি কিভাবে করতে পারো? ওই সেই পিবিএফ, এমসিবি, এমসিএইচ, আর সাথে তুমি ইলেকট্রোফোরেসিস করে করতে পারো। প্রি ম্যারিটাল কাউন্সিলিং, যদি কাজিন ম্যারেজ করতে হয় তাহলে বলতে হবে এরকম সম্ভাবনা আছে, তাহলে রক্তের গ্রুপ, খালি মাদের চিন্তা রক্তের গ্রুপ নিয়ে, সাধারণ মানুষের চিন্তা, আসলে রক্তের গ্রুপ না এখানে, যে তোমার থ্যালাসেমিয়া ক্যারিয়ার কিনা, এটাই কিন্তু মেন ডিসিশন। আর কাজিন ম্যারেজে অনেক জায়গায় আমরা যখন পেডিয়াট্রিক্স, যেহেতু তোমরা পড়ছো, যদি পরবর্তীতে পেডিয়াট্রিক্সে আসো দেখবা যে অটোসোমাল রিসেসিভ কিন্তু অনেক ডিসঅর্ডার আছে, অর্থাৎ যেখানে তোমার কাজিন ম্যারেজ অর্থাৎ আত্মীয় স্বজনের মধ্যে বিয়েটার কারণে হয়ে থাকে। কাজেই এটাকে আমরা আসলে অ্যাভয়েড করতে পারি বা ডিসকারেজ করতে পারি। আর অ্যান্টিন্যাটাল ডিটেকশন, এটা তো আমি বলে দিলাম। আমার মনে হয় যে থ্যালাসেমিয়ার মতো একটা ভাস্ট জিনিসকে আমরা একদম কনসিয়াস ফর্মে এইটুকুতে নিয়ে আসছি। তোমাদের কারো কোনো কোয়েরি থাকলে প্লিজ আস্ক, আমাকে জিজ্ঞাসা করো। এনি কোশ্চেন? স্যার, ফলো আপটা আরেকবার একটু বললে ভালো হতো। আচ্ছা, ফলো আপের ক্ষেত্রে আমি যেহেতু লিখি নাই, ফলো আপটা তোমার খেয়াল রাখতে হবে যে
তার আরবিসি হিমোগ্লোবিন কমে যাচ্ছে, তাহলে তুমি 1 মাস পর পর হিমোগ্লোবিন করবা, ঠিক আছে? যে তুমি 1 মাস পর পর তাকে কমপ্লিট ব্লাড কাউন্ট একটা পরীক্ষা করতে পারো যে হিমোগ্লোবিন লেভেলটা তার স্বাভাবিক আছে কিনা। তাহলে তাহলে সেই হিসাবে আমরা বললাম না যে ব্লাড ট্রান্সফিউশনের একটা নিয়ম আছে যে আমি হিমোগ্লোবিন লেভেলটা সবসময় রাখবো যে মিন হচ্ছে 12-র মতো, অর্থাৎ 9-10-এ নেমে গেলে আমি ব্লাড দিব, সেটা 21 দিনের মাথায় হতে পারে, 1 মাসের মাথায় হতে পারে। 2 নম্বর তুমি হচ্ছে যে 3 মাস পর পর তো তুমি সিরাম ফেরিটিন লেভেলটা করতে পারো, যে তোমার আয়রন চিলেশন এজেন্টটা কতটুকু দিতে হবে। আমরা বলছি যে প্রথম ডায়াগনোসিস হলো ফার্স্ট ব্লাড ট্রান্সফিউশনের পরে তুমি কিন্তু আয়রন চিলেশন দিবা না, অন্তত 10-20 ট্রান্সফিউশন যখন আয়রন অনেকদিন জমা হবে সেটাকে তুমি চিলেট করে বের করে ফেলবা, তাহলে তুমি আয়রন চিলেশন দেওয়ার জন্য তুমি সিরাম আয়রনটা করতে পারো। আমি আবার বললাম যে এই আয়রন জমে জমে তোমার প্যানক্রিয়াসে জমে ডায়াবেটিস হতে পারে, ইনসুলিন সিক্রেশন, তাহলে তুমি আরবিএসটা করতে পারো। তুমি আর কি করতে পারো, কিডনি ফাংশন স্ট্যাটাসটাও দেখতে পারো। আবার 6 মাস পর পরে আমি তো বলছি যে আরবিসি জমা হয়, সেটা কিন্তু হার্টেও জমা হয়, অ্যারিথমিয়া করতে পারে, তাহলে তুমি 6 মাস পরে একটা ইকো করে নিতে পারো। তাহলে দেখা যাচ্ছে যে 1 মাস পরে তুমি সিবিসি করলা, 3 মাস পরে সিরাম আয়রন ফেরিটিন করলা, 6 মাসের মাথায় তুমি হচ্ছে তোমার কার্ডিয়াক ইভালুয়েশন করলা, যে একটা ইকোকার্ডিওগ্রাম করলা। আর তুমি কি করছো, যেহেতু তুমি রেগুলার তাকে ব্লাড ট্রান্সফিউশন করছো, ব্লাড রিলেটেড ডিজিজ গুলো তার মধ্যে ট্রান্সমিট করছে কিনা, হেপাটাইটিস বি, সি, এইগুলো তুমি দেখতে পারো। সাথে তুমি সেই সময় লিভার ফাংশন, রেনাল ফাংশন, এবং এটা তো আমি শুধুমাত্র যে এই জায়গায় জমা হচ্ছে তা না, যে কোনো তোমার গ্ল্যান্ডে জমা হতে পারে, তাহলে তুমি থাইরয়েড ফাংশন করে নিতে পারো, প্যারাথাইরয়েড ফাংশন করে নিতে পারো। তোমার টার্গেট থাকবে 1 মাসে তুমি সিবিসিটা রেগুলার করতেই হবে, 3 মাসের দিকে ফেরিটিন লেভেলটা করতে হবে, ইকো করতে হবে, এবং তোমার ব্লাড যেহেতু তুমি দিচ্ছ তাহলে ওই রিলেটেড স্ক্রিনিং গুলো তোমাকে করে নিতে হবে। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে কি আমি আজকের মতো আম্মু শেষ করে ফেলি এটা? আচ্ছা, তাহলে আমরা আসলে কি আমরা কিন্তু জুমে একদম আনএক্সপার্ট, হ্যাঁ, আমাদের মেয়েদের সহযোগিতায় এই পর্যন্ত আমি তোমাদেরকে স্লাইড গুলো দেখাতে পারছি। তাহলে তোমরা যেহেতু বুঝতে পারছো কিনা দেখো, এখনো কোনো কোয়ারি থাকলে প্লিজ যে তুমি বলতে পারো আমাদেরকে। তাহলে আমি কিন্তু শেষ করতে চাচ্ছি। হ্যালো হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আজকে কি এখানে শেষ? তোমাদের সাথে আমার মনে হয় 19 তারিখে একটা ক্লাস ছিল, ওই দিন রবিবার, আবার আমার কোভিড ডিউটি আছে, আর 26 তারিখে ড্রাউনিং এর উপরে একটা লেকচার আছে। তাহলে আমার সাথে মনে হয় তোমাদের 26 তারিখে ইনশাল্লাহ আবার দেখা হবে। ঠিক আছে, তাহলে সবাইকে ধন্যবাদ। আর আমার অনুরোধ থাকবে, ভার্চুয়াল ক্লাস মেডিকেল সায়েন্সে আসলে এফেক্টিভের ব্যাপারে আমার আছে, কারণ তোমরা ওইখান থেকে কতটুকু রেসপন্স করলে আমি তো আসলে দেখতে পাচ্ছি না, কিন্তু নিজ দায়িত্বে করে নেবা। তোমরা 5th ইয়ার স্টুডেন্ট, যেহেতু একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেছো, এখন তোমার সাথেই যেহেতু মেডিকেল সায়েন্সে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, তুমি রোগী দেখতে পাচ্ছ না, খালি থিওরি, হয়তো আমি কিছু ছবি দেখাইছি, এইটার উপরে ভিত্তি করেই তোমাদেরকে তৈরি হতে হচ্ছে। আন্তরিকতার সাথে যেটুকু পড়ানো হলো অবশ্যই তোমরা ভালোভাবে এটা আত্মস্থ করার চেষ্টা করবে। তাহলে থ্যাংক ইউ এভরিবডি, সবাই ভালো থাকো, সাবধানে থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম।